আমি আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর রসায়ন বই থেকে জীবাশ্ম জ্বালানি এই বিষয়ে আলোচনা করব। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। তো আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, সহকারী শিক্ষক, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি তোমাদের পাঠদানে চলে যাচ্ছি। তোমাদের এই অধ্যায়টা হচ্ছে জীবাশ্ম। তার মানে জীবদেহের ধ্বংসাবশেষ থেকে যেই যৌগটা পাওয়া যায় এইটা হচ্ছে জীবাশ্ম। ওই বিষয়টা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অর্গান তো বুঝোই যে এটা হলো অঙ্গ প্রত্যঙ্গ। তো প্রাণীদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, একইভাবে উদ্ভিদেরও অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার ডালপালা। অর্থাৎ জীবদেহ থেকে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো তোমরা জানো যে এই প্রায় মিলিয়ন মিলিয়ন বৎসর পূর্বে এই পৃথিবীতে বহু সংখ্যক উদ্ভিদ অর্থাৎ গাছপালা, সামুদ্রিক বিভিন্ন জলাশয়ে অনেক প্রাণী ছিল, যেগুলা কালের বিবর্তনে ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটির নিচে বহু বছর যাবৎ আটকা পড়ছে। অর্থাৎ মাটির অনেক নিচে এগুলা জমে বায়ুর অনুপস্থিতিতে ভূ অভ্যন্তরস্থ তাপ এবং চাপে এদের মধ্যে পচন ক্রিয়া ঘটছে এবং সেখান থেকেই উৎপন্ন হয়েছে জীবাশ্ম জ্বালানি। তো ওই জীবাশ্ম জ্বালানি যেটা, এর মধ্যে হচ্ছে অন্যতম মিথেন গ্যাস, তারপরে হচ্ছে পেট্রোলিয়াম সামগ্রী, তরল, কয়লা, কঠিন পদার্থ এবং সবগুলাই হচ্ছে কার্বনের যৌগ। তো আজকে তোমাদেরকে আমি এই বিষয়ে আলোচনা করতেছি। কার্বন যৌগের একটা জীবাশ্ম জ্বালানির মধ্যে অন্যতম হচ্ছে কার্বন। আর কার্বন যৌগ যতগুলা জৈব যৌগ আছে সবগুলাই কিন্তু কার্বনের যৌগ। এখন কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে, তার সাথে অক্সিজেন, নাইট্রোজেন এগুলোও থাকতে পারে। তবে কার্বনের অক্সাইড সমূহ, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বনেট, সায়ানেট, থায়োসায়ানেট, এগুলা কার্বনের যৌগ থাকা সত্ত্বেও এরা আবার জৈব যৌগ না, এরা হচ্ছে কি অজৈব যৌগের অন্তর্গত। তো কার্বনের যৌগগুলোর মধ্যে যদি কার্বন এবং হাইড্রোজেন থাকে তাহলে এদেরকে আমরা আবার বলবো শুধুমাত্র হাইড্রোকার্বন, যেগুলোর সাথে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। আবার কার্বনের যৌগের মধ্যে অ্যালকোহল আছে, ওইখানে কিন্তু অক্সিজেন আছে, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড আছে যেগুলোর সাথে হাইড্রোজেন ছাড়াও অক্সিজেন বা আর অন্যান্য যৌগে থাকবে, এগুলো আবার হাইড্রোকার্বন না, তবে জৈব যৌগ। তো প্রথমত আমি হাইড্রোকার্বনে আলোচনা করতেছি। হাইড্রোকার্বন হাইড্রোকার্বনকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে এলিফ্যাটিক যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। একটা কি এলিফ্যাটিক আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক। তো এলিফ্যাটিক যৌগ যেটা, এদেরকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে খোলা শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। একটা কি খোলা শিকল আর একটা কি বদ্ধ শিকল। যেমন কার্বন, এইভাবে কার্বন একটার সাথে একটা যুক্ত হলো, যেমন এইখানে 4টা কার্বন যুক্ত হয়েছে, ওইটা কিন্তু খোলা, মানে সব সাইডেই তার খোলা, এই হিসাবে আমরা এটাকে বলবো খোলা শিকল। আবার যদি এইরকম আবদ্ধ থাকে এটাও কিন্তু কার্বনের এই যৌগ, যেমন কার্বন 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 এইরকম, তবে এটা কিন্তু আবদ্ধ। সুতরাং এটা কিন্তু খোলা শিকল না, এটা হচ্ছে কি আবদ্ধ শিকল। এখন আমি আরেকটু বিস্তারিত আলোচনা করতেছি। প্রথমত হাইড্রোকার্বনকে আমরা দুটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে খোলা শিকল। এর চেয়ে আগে যদি ভাগ করি, যে প্রথমত হইল এলিফ্যাটিক, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এলিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। তো এলিফ্যাটিককে যদি আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে খোলা শিকল আর একটা বদ্ধ
শিকল। তো খোলা শিকলের মধ্যে এই রকম যে কার্বনগুলা একসাথে অনেকগুলা যুক্ত হলো এবং ওইটা সবগুলাই সব দিকেই কিন্তু খোলা এবং হাইড্রোকার্বন যেহেতু, তাহলে আমি দিলাম সবগুলোর সাথে কি হাইড্রোজেন। সুতরাং এটা হচ্ছে খোলা শিকল যৌগ। আর বদ্ধ শিকলের মধ্যে ওই একটু আগে যে ডাকছিলাম আবার আঁকলাম CH 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 অর্থাৎ C6H6 যেটা আবদ্ধ মানে বেঞ্জিন। আর এটা হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে পেন্টেন। এখানে কার্বনের আবার যোজনী হচ্ছে কত 4, মানে তার হাতগুলা একটা একটা হাইড্রোজেন দ্বারা এখানে পূর্ণ। তো কার্বনের যোজনী 4 এর মধ্যে এখানে কার্বনের হাত 1 2 3 4 1 2 3 4 এইভাবে সবগুলা। এইখানে আবার কার্বনের একটা হাইড্রোজেন এক হাত, ওইদিকে এক হাত, এইদিকে, তার মানে হাত হয়েছে 3টা। তাহলে তার একটা এখনো খালি আছে। তো আমরা অল্টারনেটিভ একটা অন্তর অন্তর দ্বিবন্ধন দিলাম। এখন কার্বনের হাতগুলা কিন্তু পূর্ণ হয়েছে 1 2 3 4 সবখানেই 1 2 3 4 1 2 3 4 এভাবে পূর্ণ হচ্ছে। তাহলে একটা হচ্ছে খোলা শিকল আর একটা হচ্ছে কি বদ্ধ শিকল। খোলা শিকলের মধ্যে আবার দুই ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে সম্পৃক্ত খোলা শিকল যৌগ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তো সম্পৃক্তর মধ্যে আমরা এই রকম যে আগে যে রাখলাম এইরকম যেমন 3টা দেখাইলাম, এটা হচ্ছে প্রোপেন। নাম কি? প্রোপেন। এইখানে সবগুলাই কিন্তু একক বন্ধন দ্বারা যুক্ত। কয় বন্ধন? একক। ঠিক আছে। আর অসম্পৃক্তর মধ্যে আমি মিথেনের এই প্রোপেন যদি দেখাই, কার্বন হচ্ছে 3টা, এর মধ্যে আমি একটা দিলাম দ্বিবন্ধন, দেওয়া যায় ত্রিবন্ধন। তাইলে এটার মধ্যে হাইড্রোজেন একটা হাইড্রোজেন। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রোপিন। আমি এই বিষয়ে পরে আবার আলোচনা করব। তাহলে সম্পৃক্ত মানে খোলা শিকলের মধ্যে দুটা ভাগ, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত কি? সম্পৃক্ত হচ্ছে যেমন তোমরা এই বইয়ের প্রথম পর্যায়ে পড়েছ, 8ম শ্রেণীতে পড়েছ, সম্পৃক্ত যৌগ বা সম্পৃক্ত দ্রবণ কোনো একটা দ্রবণ, যেমন পানি একটা উৎকৃষ্ট দ্রাবক। তো পানির মাঝে যদি আমি চিনি দিই তাহলে চিনি গলবে। এখন 1 গ্লাস পানির মধ্যে আমি চিনি দিতে থাকলাম, চামচ দিয়ে নাড়াতে থাকলাম, এইভাবে চিনি দিতে থাকলাম। তো এইভাবে নাড়া দিতে দিতে এমন এক সময় আসবে যখন দেখা যাবে যে চিনি আর গলতেছে না। এখন অনেকক্ষণ নাড়া দেওয়ার পর যেহেতু আর গলে না, তো যেই চিনিটা মানে আমার তলানি পড়ছে এটাকে আমি আলাদা করলাম। এখন এই দ্রবণের মধ্যে আর যদি চিনি দেই তাহলে এটা আর গলবে না। তার মানে পানির যেই ক্ষমতা ছিল দ্রবীভূত করা, এটা কিন্তু শেষ। এখন এই যে দ্রবণটা হচ্ছে, এটা হচ্ছে কি সম্পৃক্ত দ্রবণ। আর 1 গ্লাস পানির মধ্যে অল্প চিনি দিলাম, 1 2 চামচ চিনি দিলাম, এরপরে আর চিনি দেই নাই। তাহলে এখানে আরও চিনি গলানোর ক্ষমতা ওই পানির আছে। সুতরাং এই দ্রবণটা হচ্ছে কি অসম্পৃক্ত দ্রবণ। একইভাবে এই দুটি যৌগের মধ্যে এইখানে কার্বনের সবগুলো হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ। সুতরাং এইখানে অন্য কোনো হাইড্রোজেন আসলে আর হাইড্রোজেনের কার্বনের আর জায়গা দেওয়ার ক্ষমতা নাই। সুতরাং এই যৌগটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, অর্থাৎ এখানে যেহেতু হাইড্রোকার্বন, এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্তের মধ্যে এইখানে একটা দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন ওই দুটা বন্ধনের মধ্যে একটা বন্ধন শক্তিশালী আর একটা বন্ধন দুর্বল। কোনো কারণে যদি এখানে আরও 2টা হাইড্রোজেন আসে তাহলে একটা বন্ধন ভেঙে গিয়ে ওই 2টা হাইড্রোজেনকে আবার সে জায়গা দিবে। এই হিসাবে এটা হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এইখানে খোলা শিকলের মধ্যে একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। ঠিক বদ্ধ শিকলের মধ্যে মধ্যেও 2টা ভাগে ভাগ আছে। একটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল আর একটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল। যেমন সাইক্লোবিউটেন কার্বন মানে CH2 বন্ধন CH2 বন্ধন CH2 বন্ধন CH2, এইখানে সবগুলা একক বন্ধন। আমি আলাদাভাবে যদি তোমাদেরকে দেখাই, যেমন কার্বন 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 কার্বন, ওই কার্বনের হাতগুলা সব দিকে বের করলাম।
তাহলে হাইড্রোজেন 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 কটা হলো? CH2 বন্ধন CH2 বন্ধন CH2 বন্ধন CH2 বন্ধন, তাহলে সবগুলো একক বন্ধন। সুতরাং বদ্ধ শিকলের মধ্যেও এটা হচ্ছে কি সম্পৃক্ত, তাহলে সাইক্লোবিউটেন যেটা এটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল। আর আরেকটা হচ্ছে কি অসম্পৃক্ত বদ্ধ শিকল, নাম কি? অসম্পৃক্ত। তাহলে যার মধ্যে কি থাকবে? কমপক্ষে একটি দ্বিবন্ধন থাকবে। তাহলে এটা হচ্ছে সি 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 দিলাম, CH2 CH CH2 CH CH। তাহলে দেখো এখানে কার্বনের হাইড্রোজেনে দখল করলো দুটি হাত, আরও একটা হলো চারটা, এখানেও চারটা, কিন্তু এখানে কার্বনের একটা হাইড্রোজেন এক হাত, আর একটা বন্ধন এক হাত, ওইদিকে একটা, তিনটা হলো। তাহলে এখানে আমরা একটা দ্বিবন্ধন দিলাম। তাহলে এই দ্বিবন্ধনে এটা কিন্তু আর সম্পৃক্ত রইল না, এটা হচ্ছে কি অসম্পৃক্ত। এটাকে যদি আমি এইখানে দেখাই যে কার্বনের 4 হাত পূর্ণ, 2টা হাইড্রোজেন 2টা বন্ধন, এখানেও 2টা হাইড্রোজেন 2 হাত, ওই থেকে কার্বনকে একটা ধরছে আর কার্বন একটা ধরছে। এখানে CH, তাহলে কার্বনের হাত হলো কয়টা? 1টা 2টা 3টা, এই কার্বনেরও 1 2 3, সুতরাং তার একটা হাত এখনো আছে, এই কারণে এটা হচ্ছে কি একটা দ্বিবন্ধন। তাহলে দ্বিবন্ধন থাকাতে এটা ছিল সম্পৃক্ত সাইক্লোবিউটেন, আর এটা হচ্ছে দ্বিবন্ধন থাকাতে এটা হচ্ছে সাইক্লোবিউটিন। নাম হলো কি সাইক্লোবিউটিন। তাহলে এই অংশে আমরা যেটুকু দেখলাম যে এলিফ্যাটিকের মধ্যে প্রথমত 2 ভাগ, একটা হচ্ছে খোলা শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। খোলা শিকল আবার 2 ভাগ, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্তর মধ্যে একক বন্ধন, অসম্পৃক্তের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে পারে। আর বদ্ধ শিকলের মধ্যেও এটা কিন্তু আবদ্ধ, এটা কিন্তু খোলা আর ওইটা হচ্ছে কি আবদ্ধ, দুইটাই। তো এর মধ্যে একটা সাইক্লোবিউটেন যেটার মধ্যে একক বন্ধন, আর একটা হলো সাইক্লোবিউটিন যেটার মধ্যে দ্বিবন্ধন। এরকম প্রোপেনের ক্ষেত্রেও আছে, আরও অনেক উদাহরণ আছে। তো এখন এরোমেটিক, যেটা এরোমেটিকের কিন্তু ক্লাসিফিকেশান আছে, যেটা তোমাদের নবম এবং দশম শ্রেণীতে নাই। ওইটা তোমরা উচ্চতর ক্লাস অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যখন তোমরা পড়বা তখন এটা পাবে। যেমন এরোমেটিকের মধ্যে আছে হোমোসাইক্লিক, হেটারোসাইক্লিক, আবার হোমোসাইক্লিকের মধ্যে এরকম ক্লাসিফিকেশান আছে। তো এটা এখানে আলোচ্য বিষয় না। এখন হাইড্রোকার্বনের পরে আমি এইখানে কিন্তু ওই যে সাইক্লোবিউটেন, বিউটিন, এই কথাগুলো আমার আসছে। তো এই হিসাবে আমি এই বিষয়ে আরেকটু গভীরে যাচ্ছি। আচ্ছা, হাইড্রোকার্বনের আরেকটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে অ্যালকেন, আরেকটা হচ্ছে অ্যালকিন, আরেকটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, যেহেতু এর আগে আমি এই যে বিউটেন, বিউটিন এই কথাগুলো আমি বলছি, তারপরে হইল যেমন প্রোপেন, প্রোপিন, বিউটেন, বিউটিন, সুতরাং এটা আলোচনা করার দরকার। অ্যালকেন যেটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন, আর অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন। যেমন অ্যালকেন কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন। ঠিক আছে, তো তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছ যেটাতে একক বন্ধন আছে এটা হচ্ছে সম্পৃক্ত, আর যেটা দ্বি এবং ত্রিবন্ধন আছে এটা হচ্ছে কি অসম্পৃক্ত। আমি যদি তোমাদের বলি যে অ্যালকেনের প্রথম যৌগ হচ্ছে মিথেন মানে CH4, তো তার স্ট্রাকচারাল ফর্মুলা অর্থাৎ গাঠনিক সংকেত কার্বন, চারদিকে 4টা হাত, হাইড্রোজেন দ্বারা পূর্ণ, মিথেন। অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন। এখন দ্বিবন্ধন করতে গেলে তুমি যদি আরেকজনের সাথে ধরো, তাহলে দুইজনে যদি একজন আরেকজন হাতে ধরো, দুইজন বন্ধু হাত ধরলা, তাহলে দুইজনের মধ্যে একটা বন্ধন হলো। এখন কার্বন আরেকটা কার্বনের সাথে দ্বিবন্ধন করতে গেলে কমপক্ষে অর্থাৎ অ্যাটলিস্ট 2টা কার্বন লাগবে, কিন্তু যেহেতু মিথেনের মধ্যে কার্বন একটা, সুতরাং অ্যালকেনের প্রথম যৌগ হচ্ছে মিথেন।
কিন্তু অ্যালকিনে মিথিন বা অ্যালকাইনে মিথাইন এরকম কোনো যৌগের অস্তিত্ব নাই, কারণ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন করতে গেলে কমপক্ষে 2টা কার্বন লাগবে। তাহলে আমি যদি বলি ইথেন, যেমন অ্যালকেন কার্বন 2টা, অবশিষ্ট হাইড্রোজেন দ্বারা পূর্ণ, এখন এখানে 2টা কার্বন ধরছে একক বন্ধন, তো আমি এখানে 2টা কার্বন যদি ধরি যে তাহলে তাদের মধ্যে হচ্ছে দ্বিবন্ধন। এখন অবশিষ্ট হাতগুলা হাইড্রোজেন দ্বারা পূর্ণ, তাহলে সংখ্যাটা কি হলো C2H4। এখন দেখো কার্বনের হাত 1 2 3 4, অর্থাৎ তার যোজনী 4 পূর্ণ হয়েছে। এখানেও কার্বনের 1 2 3 4। এখন এই কার্বন কার্বন একক বন্ধন, তাহলে তারা একটা সাধারণ সংকেত মেনে চলছে, এটা হচ্ছে CnH2n+2। এখন মিথেনে n এর মান যদি আমি 1 বসাই, n = 1, তাহলে n এর মান 1 মানে কার্বন একটা, হাইড্রোজেন 2 কে 2 আর 2 কত 4, তাহলে কার্বন হচ্ছে একটা, হাইড্রোজেন 1 2 3 4। যদি আমি n = 2 বসাই, তাহলে কার্বন হবে 2, n এর মান 2, আর হাইড্রোজেন 2 দুগুণে 4 আর 2 6, তাহলে ইথেনে কার্বন 2টা, হাইড্রোজেন 1 2 3 4 5 6, হাইড্রোজেন 6। ঠিক আছে, তো অ্যালকেন তার সাধারণ সূত্র মেনে চলছে। একইভাবে অ্যালকেন থেকে 2টা হাইড্রোজেন কমবে অ্যালকেন থেকে কয়টা কমবে? 2টা। তাহলে তার সাধারণ সংকেতটা হবে CnH2n, এই 2 কিন্তু কমলো। তাহলে আমরা এক্ষেত্রে রাখছি যেটা কার্বন 2টা, তাহলে n এর মান যদি আমি 2 বসাই, তাহলে কার্বন 2 আর হাইড্রোজেন কত হবে? কার্বন 2, হাইড্রোজেন 2 দুগুণে 4, এখানে হাইড্রোজেন 2 দুগুণে 4 হচ্ছে। তাহলে অ্যালকিনে সাধারণ সংকেত হলো কি CnH2n। এখন আগেই বলেছি যে মিথেনে অ্যালকেনের প্রথম যৌগ হলো মিথেন, আর অ্যালকিনের প্রথম যৌগ হচ্ছে ইথিন, মানে ইথেন পরে ইথেন মানে অ্যালকেন, একটা উচ্চারণে কিন্তু একটা মিল আছে। আর অ্যালকিন ইথিন এখানে কিন্তু একটা মিল আছে। তাহলে ইথিন প্রথম যৌগ, যদি আমরা দ্বিতীয় যৌগ ধরি যে n = 3, তাহলে কার্বন হবে কয়টা? সাধারণ সংকেতটায় কার্বন হবে 3টা, আর হাইড্রোজেন কত হবে? 3 দুগুণে 6, তাহলে হাইড্রোজেন 6টা, অর্থাৎ কার্বন যতটা হাইড্রোজেন তার দ্বিগুণ। তো আমরা এই সংকেতটা যদি আঁকি, তাহলে খেয়াল করো, কার্বন 1 2 3, তাহলে এই যুগে একটা দ্বিবন্ধন আসবে। সাধারণত আমরা যদি লাস্টেরটা দ্বিবন্ধন দিই, তাহলে এখন আমি আঁকলাম তার স্ট্রাকচার, খেয়াল করো, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এইখানে যোজনী 4, তাহলে তার হাত 1টা 2টা 3টা 4টা। এই কার্বনেরও মধ্যেরটার 1 2 3 4, ওই কার্বনেরও 1 2 3 4, তাহলে প্রত্যেকটার এই কার্বনে 4টা হয়েছে। আর লাস্টের দ্বিবন্ধন আছে, এই হিসাবে এটা হচ্ছে কি অ্যালকিন। তাহলে এটার নাম হবে কি? কার্বন 3টা থাকলে প্রোপেন, অ্যালকেনের যৌগ, এটা হবে প্রোপিন, তাহলে প্রোপিন। ঠিক আছে, এখন আসো অ্যালকাইন, যেটার মধ্যে কার্বন কার্বন কয় বন্ধন থাকবে? ত্রিবন্ধন। তাহলে তার সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n-2, CnH2n-2, অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকিনে হাইড্রোজেন 2টা কমছে, আর অ্যালকাইনে অ্যালকিন থেকে মানে মাঝের যেটা ওইটা থেকে আরও 2টা কমছে। এখন আমি যদি প্রোপেন থেকে প্রোপিন, এখন আমি আসবো প্রোপাইন, তাহলে n এর মান আমি 3 বসাইলে কার্বন হচ্ছে 3 আর হাইড্রোজেন হবে 3 দুগুণে 6, এর থেকে 2টা কমলো, তাহলে কত? 4। এখন আমি তার ওই স্ট্রাকচারাল ফর্মুলাটা আঁকলে কার্বন 1 2 3, যেহেতু ওই অ্যালকিনের ক্ষেত্রে আমি লাস্টেরটাতে দ্বিবন্ধন দিয়েছি, এখানেও আমি লাস্টেরটা ত্রিবন্ধন দিলাম। তাহলে ডানের যে কার্বন তার বন্ধন হচ্ছে 3টা, অর্থাৎ তার 3টা হাত ব্যবহৃত হয়েছে, তাহলে আরেকটা হাত এখনো খালি আছে, তো ওই এক হাতে একটা হাইড্রোজেনকে ধরলো। আর
প্রথমটার মধ্যে মাত্র একক বন্ধন, ওইখানে আমি 3টা হাইড্রোজেন দিলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাও, যদি দেখতে পাচ্ছ আশা করি, তো একটু মাইনটলি খেয়াল করো। কার্বনের হাত প্রথমটা 1 2 3 4, মাঝেরটায় 1 2 3 4, লাস্টেরটায় 1 2 3 4। তাহলে হলো কি কার্বন 1 2 3, হাইড্রোজেন 1 2 3 4। তো সূত্রে আমার যেটা হচ্ছিল, আমার ওই স্ট্রাকচারাল ফর্মুলায় গাঠনিক সংকেতেও আমার ওই কার্বন 3টা এবং হাইড্রোজেন 4টা হয়েছে। তোমরা যদি এখন বাড়িতে বা বাসায় ওইভাবে প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন ইত্যাদি, তার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সবগুলো যদি নিজের অঙ্কন করো, তাহলে দেখবে যে বিষয়টা আসলেই কিন্তু অনেক সহজ। অনেকেই তোমরা বলো যে ওই অর্গানিক অংশ, জৈব রসায়ন অংশ, জৈব যৌগ অংশ বেশ কঠিন। আসলে কিন্তু কঠিন না। এই যে বোর্ডে এতগুলো সংকেত হঠাৎ করে দেখলে মনে হবে যে অনেক কঠিন, কিন্তু আসলে সবগুলোর মধ্যে কি আছে, একটা ধারাবাহিকতা আছে। আচ্ছা, এরপরে আসো, আমি তোমাদের আলোচনা করলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, সবগুলা শেষে লাস্টে একটা দন্তান্ন আছে। এখন আরেকটা আছে, এটা হলো অ্যালকাইল। নাম কি? অ্যালকাইল। মূলত এটা হচ্ছে মূলক, এটা হচ্ছে মূলক। এটা একটা সাধারণ সূত্র মেনে চলে। এটা হচ্ছে CnH2n+1, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন, অনলি একটা হাইড্রোজেন কমে গেলে যেটা থাকবে এটা হচ্ছে কি অ্যালকাইল মূলক। যেমন মিথেন ছিল CH4, এটা ছিল অ্যালকেন, তাহলে একটা হাইড্রোজেন কমলে CH3, এটা হচ্ছে অ্যালকাইল। এটা কি অ্যালকাইল মূলক। তাহলে তার স্ট্রাকচারটা হলো, এখানে একটা হাইড্রোজেন, বামে একটা হাইড্রোজেন, উপরে ডান দিকের একটা হাত খালি। এখন ওইটার মধ্যে অন্য একটা কার্যকরী মূলক আইসা যুক্ত হবে। কি মূলক? কার্যকরী মূলক। তাহলে এটা হচ্ছে কি মিথেন থেকে মিথাইল। নাম কি? মিথাইল। এইভাবে আমি যদি বলি ইথাইল, তাহলে ইথাইলের হবে কার্বন 2টা, শুধু একটা খালি থাকবে, আর বাকি সবগুলা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ। তাহলে তার সংকেতটা হলো কি C2H5, C2H5। যে হাতটা খালি আছে ওইটা ওইখানে এসে যুক্ত হবে কে? কার্যকরী মূলক। তো কার্যকরী মূলকের মধ্যে যেমন অ্যালকোহল মূলক OH, তোমরা এটা অজৈব অংশে পড়ছো, এটা কি হাইড্রোক্সিল মূলক, আর এখানে হচ্ছে অ্যালকোহল মূলক। তারপরে আছে জৈব অ্যাসিড COOH, তারপরে অ্যালডিহাইড মূলক আছে CHO, এরকম এমিন মূলক আছে, এস্টার মূলক আছে, অনেক ইথার মূলক আছে। তো এই মিথাইলের সাথে যদি OH যুক্ত হয়, ইথাইলের সাথে যদি OH যুক্ত হয়, তাহলে এটা হচ্ছে মিথাইল। যেহেতু অ্যালকোহল মূলক, তাহলে এটার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল। নাম কি? মিথাইল অ্যালকোহল। আবার এক কথায় প্রকাশ করা যায় মিথানল। তাহলে এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল বা মিথানল। ঠিক ইথাইলের সাথে যখন অ্যালকোহল আসবে, তো এটার নাম হবে কি ইথাইল অ্যালকোহল। আবার এক কথায় বললে ইথানল। এরকম প্রোপাইলের সাথে অ্যালকোহল আসলে প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল। আর ওই যে কার্যকরী মূলক যেটা, এটার একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো যৌগে সে উপস্থিত থেকে কার সাথে কি ধরনের বিক্রিয়া করবে সমস্ত কিছু নির্ধারণ করে। আর অ্যালকাইল অংশ যেটা, অর্থাৎ CH3 বা C2H5, এরা বিক্রিয়া থেকে নিরপেক্ষ থাকে, মানে বিক্রিয়া অংশগ্রহণ করে না। আর অ্যালকাইল অংশকে আর দ্বারাও প্রকাশ করা যায়, মানে এটা হচ্ছে কি অ্যালকাইল মূলক, যেটাকে আমরা সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করব। তাহলে আমি যদি লিখি ROH, তাহলে তোমরা বুঝতে পারবা যে এটা হচ্ছে কি অ্যালকোহল। এখানে আর হচ্ছে অ্যালকাইল মূলক, আর OH হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক।
তোমাদের এখানে আরও একটা কথা বলার দরকার, কার্বন মৌলের একটা অস্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে সে লম্বা শিকল গঠন করতে পারে। যেমন মনে কর দেখেন 10টা, এরকম যে 20টা কার্বন হয়, 30টা কার্বন হয়, তাহলে অনেক লম্বা শিকল। কিন্তু অন্য কোনো মৌল এই ধরনের লম্বা শিকল গঠন করতে পারে না। আংশিক পারে সিলিকন, কিন্তু এটা খুবই অল্প। তো কার্বনের এটা হচ্ছে তার অস্বাভাবিক একটা বৈশিষ্ট্য। যেমন কার্বন 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 কার্বন, এইভাবে লম্বা শিকল। এখন কার্বনের এই ধরনের দীর্ঘ শিকল গঠন করার যে প্রক্রিয়া, এটার নাম হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। কি নাম? ক্যাটেনেশন ধর্ম। এটা শুধুমাত্র কার্বনে এই বৈশিষ্ট্যটা দেখাতে পারে। সুতরাং এই জৈব যৌগের মধ্যে এই কারণেই কার্বনে একটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক অস্বাভাবিক একটা বৈশিষ্ট্য ক্যাটেনেশন ধর্ম, সে লম্বা শিকল গঠন করতে পারে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আমি এখন বুঝাইলাম অ্যালকোহল। এরপরে আমি বলছি যে অ্যাসিড মূলক আছে। তো অ্যাসিড মূলকটা হচ্ছে COOH, অর্থাৎ COOH। এটা যদি মিথাইল CH3COOH আসলো, তাহলে আমরা এই মাত্র যেটা বুঝাইছিলাম যে CH3-র সাথে যখন OH আসে, তো এটার নাম হচ্ছে কি মিথাইল অ্যালকোহল। এখন যখন অ্যাসিড আসবে, তাইলে এটার অ্যালকেন বাদ দেওয়া লাস্টের অংশ, তার সাথে নোয়িক অ্যাসিড যোগ করলেই নামকরণ হয়ে যাবে, নোয়িক অ্যাসিড। তাহলে মিথাইল থেকে হবে কি মিথানোয়িক অ্যাসিড, ইথাইল থেকে হবে কি ইথানোয়িক অ্যাসিড, প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে যেহেতু মিথাইলের সাথে COOH আসছে, সুতরাং স্বভাবতই তার নামকরণটা হয় মিথানোয়িক অ্যাসিড। কিন্তু মিথেনের মধ্যে কার্বন কয়টা থাকে? একটা। ইথেনে কার্বন কয়টা? 2টা। প্রোপেনে কয়টা? 3টা। অ্যাসিড মূলকের মধ্যে একটা কার্বন কিন্তু এমনিতেই আছে। এখন মিথাইলের একটা কার্বন আর অ্যাসিডের একটা কার্বন, তাহলে কার্বন হয়ে গেল কয়টা? 2টা। তাহলে এটা মিথানোয়িক অ্যাসিড না হয়ে এটার নাম কিন্তু হবে ইথানোয়িক অ্যাসিড। নাম কি? ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড। তাহলে তো কেমন হইল, মানে মিথাইলের সাথে অ্যাসিড মূলক, কিন্তু যেহেতু কার্বন 2টা, এই হিসাবে এটা মিথানোয়িক অ্যাসিড না, তার নাম কি? ইথানোয়িক। তাহলে মিথানোয়িক অ্যাসিড কোনটা? তাহলে মিথানোয়িক অ্যাসিডটা হচ্ছে COOH এর সাথে শুধুমাত্র একটা হাইড্রোজেন, শুধুমাত্র একটা কি? হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক একটা নাম আছে, নিশ্চয়ই তোমরা হয়তো জানো যারা পড়ছো। এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। নাম কি? মিথানোয়িক অ্যাসিডের আরেকটা, তার এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের একটা নাম আছে যেটা আমরা বহুল ব্যবহৃত, এটা হচ্ছে কি? অ্যাসিটিক অ্যাসিড। নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এইখানেও বিষয়টা একটু খেয়াল করো যে মিথানোয়িক অ্যাসিডের মধ্যে তার যদি আমরা গাঠনিক সংকেত, তার স্ট্রাকচারাল ফর্মুলাটা দেখাই, যেমন কার্বন কার্বন, তো কার্বনের হাইড্রোজেন 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 হাইড্রোজেন, আর এইখানে তার সাথে যুক্ত আছে 2টা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন। তাহলে কার্বনের একদিকে 2 হাতে একটা অক্সিজেন গেল, তার 2টা হাত পূর্ণ হয়ে গেল। আরেকদিকে আরও একটা অক্সিজেন, তার সাথে একটা হাইড্রোজেন। খেয়াল করো, এই কার্বনের 1 2 3 4, দ্বিতীয় কার্বনের 1 2 3 4, অক্সিজেনের 2 হাত, এই যে অক্সিজেনের 2 হাত, মাঝের অক্সিজেন এক হাতে কার্বনটা ধরছে আর এক হাতে হাইড্রোজেনটা ধরছে, আবার হাইড্রোজেনের তো হাত একটাই। তাহলে এটা হচ্ছে কি? ইথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা। এইভাবে মিথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড যতগুলো আছে সবগুলাই কিন্তু ওইভাবে তার গাঠনিক সংকেত অঙ্কন করা যায়। এখন আসো অ্যালডিহাইড মূলক, অর্থাৎ CHO। তাহলে আমরা যদি ইথেনের সাথে মিথাইল মূলকের সাথে দেই CH3CHO, তাহলে মিথাইলের সাথে অ্যালডিহাইড মূলক, সুতরাং এটার নাম হবে মিথালডিহাইড। নাম কি? মিথালডিহাইড। কিন্তু
ওই অ্যাসিডের ক্ষেত্রে যেই ঘটনা ঘটছে এখানে সেম, অর্থাৎ কার্বন পরমাণুর সংখ্যার উপর ভিত্তি করে তার নামকরণ হয়। তাহলে এখানে কার্বন হচ্ছে 2টা, তাহলে এটা কিন্তু মিথালডিহাইড না হয়ে তার নাম কি হবে? ইথালডিহাইড। তাহলে তার নাম হবে কি, অর্থাৎ কার্বন 2টা থাকার কারণে ইথালডিহাইড, সংক্ষেপে এক কথা এটাকে বলা হয় ইথানেল। নয়জফলা আকার ল, ইথানেল। এটাও বলা যায়, মিথানেলও বলা যায়, আবার ইথালডিহাইডও বলা যায়। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত যেটুকু বুঝাইলাম, প্রথমত হইল অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়ন, তারপরে হইল জৈব যৌগ, তারপরে জৈব যৌগের মোটামুটি একটু ক্লাসিফিকেশান, একটু শ্রেণীবিন্যাস, এরপরে আবার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিনের দ্বিবন্ধন, অ্যালকাইনে ত্রিবন্ধন, এবং এদের মধ্যে একটা হচ্ছে সম্পৃক্ত, আর দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনগুলো হচ্ছে কি অসম্পৃক্ত, এবং দ্বি এবং ত্রিবন্ধনের মধ্যে একটা বন্ধন হচ্ছে শক্তিশালী আর অপর বন্ধনগুলো হচ্ছে দুর্বল। তার মধ্যে যুক্ত হতে পারে এরকম মৌল আসার সাথে সাথে তাদের ওই একটা বেশি বন্ধনগুলো ভেঙে যায়। এরপরে আলোচনা করা হলো অ্যালকাইল মূলক, তারপরে হলো কার্যকরী মূলক, কার্যকরী মূলকের মধ্যে অ্যালকোহল, অ্যাসিড মূলক, অ্যালডিহাইড মূলক, এবং কিভাবে যুক্ত হয় এবং তাদের নামকরণ, কিভাবে মিথানোয়িক অ্যাসিড গঠন করে, ইথানোয়িক অ্যাসিড গঠন করে, তারপরে মিথালডিহাইড, ইথালডিহাইড, আর অ্যালকোহলগুলা মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। পরবর্তীতে তোমার ওই এর মধ্যে আছে যে এই বিভিন্ন ধরনের অ্যালকেন, মিথেন, ইথেন, এগুলার প্রস্তুতি, তাদের ধর্ম, তাদের ব্যবহার, তারপরে ওইগুলার ব্যবহার ওই যে অর্গানিক অংশে, মানে বিভিন্ন যে হাইড্রোকার্বনগুলো আছে এদের ব্যবহার, এবং আমাদের এই যে বর্তমানে মানে পৃথিবীর যত জিনিস, যতগুলো আমরা ব্যবহার্য জিনিস আছে, সাবান থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিষ্কারক সামগ্রী, রং, বিভিন্ন ধরনের সবগুলাই কিন্তু আসলে ওই জৈব রসায়ন অন্তর্ভুক্ত। এগুলা পরবর্তী আরও একটা ক্লাসে আমি এগুলো আলোচনা করব। তো বন্ধুরা, সবাই এই অনলাইন ভিত্তিক যে কার্যক্রমগুলো সরকার চালু করেছেন, তোমরা এগুলা ভালোভাবে একটু খেয়াল করবে। যে কোনো স্যারদের অনেক ক্লাস আছে এবং দেখবে যে কোনো না কোনো ওইভাবে ক্লাস থেকে কম বেশি শিক্ষা হচ্ছে। যেহেতু বিদ্যালয়ের ক্লাসগুলো বন্ধ, আমার তোমাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে এই ক্লাসগুলো ফলো করবে, আশা করি উপকৃত হবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।